শীতের দাপটে কাঁপছে দেশ, রাজধানীতেও বইছে হিমেল হাওয়া। হঠাৎ ঠান্ডায় বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। জুবুথুবু উত্তরের জনপদ, সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি। বাতাস প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, ছোট বাচ্চারা নিয়ে বের হওয়া যাচ্ছে না। এই ঠান্ডাতে আমরা বাড়াতে পারছি না, হাত পা খুব কাটাচ্ছে। বর্তমানে আর কাজ কাম হচ্ছে না, ঢিলঢাল অবস্থা খুব খারাপ, কাজ কাম নাই, খুব দুর্দিন, ভাড়া কম হয়েছে, কেউ ঘর থেকে বাড়াতে পারছে না। কাপড় চোপড় গুলো এত ধোয়া না, হঠাৎ করে রেডি হইতে পারি না শীতের লাগি। বহুত কষ্ট করি আমরা শীতের ভিতরে, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধা আছি। কাল থেকে কমবে তাপমাত্রা, দুদিন পর মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহের পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় টেম্পারেচার একটু ফল করার সম্ভাবনা রয়েছে। 14, 15, 16 এখানে একটা ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে, মৃদু থেকে মাঝারি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে দিল্লিতে অভিযান। ভারতে বসে শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের সমালোচনায় সমর্থন নয় সংসদীয় কমিটিকে পররাষ্ট্র সচিব। র্যাবের আয়নাঘর ছিল, স্বীকার মহাপরিচালকের। নির্যাতিতদের কাছে চাইলেন ক্ষমা। কারো নির্দেশে আর গুম খুন নয়, বাহিনী বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। নির্বাচিত সরকার ছাড়া সংকট মোকাবেলায় চ্যালেঞ্জ দেখছে বিএনপি। ন্যূনতম সংস্কার করে ভোটের দাবি মির্জা ফখরুলের। মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। মেগা প্রকল্পে পরিকল্পনায় গলদ। ডিসেম্বর থেকে ঋণ ফেরতের কথা থাকলেও চালুই হয়নি শাহজালালের থার্ড টার্মিনাল। যাত্রী সেবা শুরুতে সময় লাগবে আরও 1 বছর। এবং সৈকত শহর ঘুরে ঢাকায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বসুন্ধরা শপিং মলে প্রদর্শনীতে ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস। টুর্নামেন্ট ঘিরে বড় স্বপ্ন টাইগার সমর্থকদের। শীতের দাপটে কাঁপছে দেশ, রাজধানীতেও বইছে হিমেল হাওয়া। ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হঠাৎ ঠান্ডায় বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কাল থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরশু থেকে 4 থেকে 5 দিন উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ। ঘড়ির কাঁটায় বেলা 8টা। সাধারণত এ সময় সূর্য উঠে গেলেও ঢাকায় বৃহস্পতিবারের সকালে ছিল উল্টো চিত্র। কুয়াশায় ঢাকা চারপাশ। শীতের প্রকোপে অনেকটা জুবুথুবু নগরবাসী। জীবিকার তাগিদে বাইরে বেরিয়ে একটু উষ্ণতার খোঁজে কেউ ভিড় করেছেন চায়ের দোকানে, কেউ বা আগুন জ্বালিয়ে নিচ্ছেন উত্তাপ। বেশি বিপাকে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। হঠাৎ করে রেডি হইতে পারি না শীতের লাগি, এই জন্য একটু কষ্ট হইতেছে। প্রতি বছর তো কম্বল টম্বল দেয়, বছর দেয়নি শীতের সময়। এখন শীত পড়েছে খুব, আর আজকে আরো বেশি শীত। এই সারা রাত মানে দিন ভরে ময়লা টানি, রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত ময়লা ফালাই। আমরা বহুত কষ্ট করি আমরা শীতের ভিতরে। শীত বেশি পড়ছে আজকের থেকে, কালকের থেকে ভালোই। জায়গায় জায়গায় বুড়া মানুষ শীতে আগুন ধরাইতেছে, আগুন তাপাইতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অসুবিধা আছি। বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় বেলা 11টা পর্যন্ত ঘন কুয়াশা ছিল নগরীতে। এমন পরিস্থিতি দিনভর বিরাজ করতে পারে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, খুব বেশি দূরে নেই শৈত্যপ্রবাহ। মৌসুমি বায়ু প্রবাহ বৃদ্ধি পাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। তাপমাত্রা কমার এই ধারা চলবে অন্তত 4 থেকে 5 দিন। আগামী 24 ঘন্টায় টেম্পারেচার একটু ফল করার সম্ভাবনা রয়েছে। 14, 15, 16 এখানে একটা ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে, মৃদু থেকে মাঝারি। বৃহস্পতিবার সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা 93%। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে কনকনে ঠান্ডায় জুবুথুবু উত্তরের জনপদ। বিভিন্ন জেলায় বইছে হিমেল বাতাস। তীব্র শীতে জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছেন না মানুষ। আয় কমে যাওয়ায় কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হেমন্তের বিদায় বেলায় প্রকৃতিতে কনকনে শীত। ঝিরিঝিরি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমশীতল বাতাসের দাপটের পাশাপাশি সূর্যের দেখা মেলা ভার।
মধ্যরাত থেকে শুরু হয় ঘন কুয়াশা, নামতে থাকে তাপমাত্রার পারদ, সেই সঙ্গে বাড়ে শীতের তীব্রতা। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর প্রভাবে তাপমাত্রা আরো কমবে। বাতাস প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, ছোট বাচ্চারা নিয়ে বের হওয়া যাচ্ছে না। এত পরিমাণে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে আমরা বাড়াতে পারছি না, হাত পা খুব কাটাচ্ছে। এদিকে হাড় কাঁপানো শীতে বিড়ম্বনায় নিম্ন আয়ের মানুষ। কাজের খোঁজে বাইরে এসেও উপায় দেখছেন না তারা। সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল জনগোষ্ঠী। এমন ঠান্ডা প্রচুর ঠান্ডা। হ্যাঁ, বর্তমানে আর কাজ কাম হচ্ছে না, ঢিলঢাল অবস্থা খুব খারাপ, কাজ কাম নাই, খুব দুর্দিন, খুবই দুর্ভোগ। ভাড়া কম হয়েছে, কেউ ঘর থেকে বাড়াতে পারছে না। এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট ও ধাওপড়া, নাজিরগঞ্জ নৌরুটে মধ্যরাত থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। পরিস্থিতি কিছুটা ভালো হলে 7 ঘন্টা পর সকাল 9টা থেকে স্বাভাবিক হয় নৌরুটটি। ওমর ফারুক, সময় সংবাদ। ভারতে বসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনার সমর্থন করে না দিল্লি। বুধবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির কাছে ঢাকা সফর নিয়ে ব্রিফিংয়ে একথা বলেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি উল্লেখ করেন, দুই দেশের সম্পর্ক শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সঙ্গে সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক নানা ইস্যুতে উত্তেজনার মধ্যেই গেল সোমবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। একদিনের সফরে কয়েক দফা বৈঠক করেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী জানিয়ে ঢাকা ত্যাগ করেন মিশ্রি। দুদিন পর বুধবার বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে বিস্তারিত তুলে ধরেন বিক্রম। উঠে আসে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি ও বক্তব্যের বিষয়। বিক্রম মিশ্রির বরাতে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার সমালোচনামূলক বক্তব্যকে সমর্থন করে না ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানান দেশটির পররাষ্ট্র সচিব। এমনকি ভারতের মাটিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য হাসিনাকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন মিশ্রি। সংখ্যালঘুদের উপর হামলার বিষয় নিয়েও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ইউনূস সরকার। পার্লামেন্টের অ্যানেক্স ভবনে 2.5 ঘন্টার বেশি সময় ধরে চলে ওই ব্রিফ। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে 21 থেকে 22 জন আইন প্রণেতা এতে উপস্থিত ছিলেন। রাহানুল রানা, সময় সংবাদ। আয়নাঘরের অস্তিত্ব স্বীকার করল র্যাব। সেই সঙ্গে নির্যাতিত পরিবারগুলোর কাছে ক্ষমাও চাইলেন বাহিনীটির মহাপরিচালক। দুপুরে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে ডিজি দাবি করেন, কারো নির্দেশে আর গুম খুনে জড়াবে না র্যাব সদস্যরা। বাহিনীটির বিলুপ্তি নিয়ে চলমান সমালোচনার উত্তরে র্যাব প্রধান বলেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। পরিচালক অপারেশন অভ্যুত্থানের পর সব সংস্থার মতো র্যাবের নেতৃত্বেও পরিবর্তন আনে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি কি কাজ করলো র্যাব, কতটুকুই বা তাদের উপলব্ধি হলো অতীত নিয়ে, সেসব নিয়েই কারওয়ান বাজারে গণমাধ্যমে কথা বলেন এলিট ফোর্সটির মহাপরিচালক। যারা ওই সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আয়নাঘরের অস্তিত্ব স্বীকার করে নির্যাতিতদের কাছে ক্ষমা চান ডিজি র্যাব। তিনি বলেন, আগামীতে কারো হুকুমে এমন কর্মকাণ্ডে জড়াবে না সংস্থাটি। যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। উত্তাল জুলাইয়ে আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকেও গুলি ছোড়ার অভিযোগের দায় আছে র্যাবের কাঁধে। এসব কাজে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথা জানান মহাপরিচালক। বলেন, বাহিনীটি নিয়ে অধিকতর তদন্তে সহায়তায় প্রস্তুত তারা। হেলিকপ্টারের বিষয়ে আপনার হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে একটি রিট আছে। এই সংক্রান্তে ফৌজদারি মামলাও রুজু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এটা অনুসন্ধান করছে। আমরা আশা করব এই সমস্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে। গত 4 মাসে 16 জন র্যাব সদস্যকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং ছিনতাইয়ের অভিযোগে তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ
চলতেছে। অতীত কর্মকাণ্ডের দায়ে র্যাবের বিলুপ্তি নিয়ে বিভিন্ন মহলে চলমান সমালোচনার জবাবে বাহিনী প্রধান বলেন, সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা থাকব। নিয়মিত অপরাধ দমনের পাশাপাশি জেল পালানো আসামি ধরতেও নিজেদের তৎপরতা তুলে ধরেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রধান। অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চলমান মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া শেষ হলে সুবিধাজনক সময়ে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব জানান, নির্বাচিত সরকার ছাড়া দেশের সব সমস্যার সমাধান চ্যালেঞ্জিং। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ সহ প্রবাসে দলের সাংগঠনিক কাজ এবং স্ত্রীর চিকিৎসায় 11 দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, মামলার বিচারিক প্রক্রিয়া শেষে সুবিধাজনক সময়ে দেশে ফিরবেন তারেক রহমান। যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। দেশে বর্তমান সংকটের বিষয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকার ছাড়া সব সমস্যার সমাধান চ্যালেঞ্জিং। রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা। আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এদিকে নয়াপল্টনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্রে লিপ্ত। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে সহায়তা করবে বিএনপি। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে। তার কিছু প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি চলছে। আমরা আশা করব যত দ্রুত সম্ভব সেই প্রস্তুতি শেষে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। রাজনৈতিক দলগুলো সরকারকে যথাসাধ্য সহযোগিতা করছে বলেও দাবি বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সম্পদের তথ্য গোপন করা মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন আদালত। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন। 2007 সালের 18 ফেব্রুয়ারি দুদকের নোটিশের প্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করেন। মামলায় মামুনের বিরুদ্ধে 101 কোটি 73 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরে 2008 সালের 27 মার্চ মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছর দণ্ড দেন বিচারিক আদালত। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেয়েছেন বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া। গেল 22 সেপ্টেম্বর আত্মসমর্পণের শর্তে 1 বছরের জন্য তার সাজা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেন রাষ্ট্রপতি। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে জামিন পান মিজানুর রহমান। এর আগে 2023 সালের 17 আগস্ট সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও মিজানুর রহমান ভূঁইয়া সহ মামলার 5 আসামিকে 7 বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। ইতিমধ্যে একইভাবে জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমান। আমাদের সাজা স্থগিত করা হচ্ছে, নির্বাহী আদেশ কথা আজকে কোর্টের মাধ্যমে যে রায়টা পেয়েছি, আমি আদালতকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি এখন থেকে আদালত নিজস্ব গতিতে চলবে, ক্যাঙ্গারো কোর্ট আর হবে না, ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে আর বাংলাদেশের রায় প্রদান করা হবে না। ইনশাল্লাহ আমরা আশাবাদ, আমরা ন্যায় বিচার আশা করছি, আশা করব। জুলাই আগস্ট গণহত্যা এবং ইন্টারনেট বন্ধের বিষয়টি গোপন করায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 18 ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করতে তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আপনারা জানেন যে গণহত্যা এবং আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশের
ইন্টারনেট সেবাকে বন্ধ করে দিয়ে এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন। এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছার ব্যাপারে তিনি বিঘ্ন সৃষ্টি করেছিলেন। এই ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এই কারণে তদন্ত সংস্থা আমাদের কাছে অনুরোধ জানানোর প্রেক্ষিতে আমরা আদালতের কাছে আবেদন করেছিলাম। সে প্রেক্ষিতে আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনতে চট্টগ্রাম আদালতে আবেদন করা হয়েছে। সকালে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আবেদন মঞ্জুর হলেও স্থানীয় ওকালতনামা না আনা পর্যন্ত শুনানি হবে না বলে জানিয়েছেন আদালত। গত 3 ডিসেম্বর একই আদালত তার জামিন শুনানির দিন আগামী 2 জানুয়ারি নির্ধারণ করেছিলেন। 31 অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি বহিষ্কৃত নেতা ফিরোজ খান। চিন্ময় প্রভু এবং আরও কিছু লয়ার এখানে ক্রিমিনাল কেসে ইনভলভ হয়েছে এবং এই কারণে লয়ার যারা এখানে উনার লয়ার ছিলেন তাদেরকেও এই ক্রিমিনাল কেসের আসামি করা হয়েছে। উনি এটা বলেছেন যে শুনবেন। আমরা এই মামলায় আইনজীবী সমিতি এই মামলার পক্ষে থাকবে, যাতে যারা আসামি, যারা ঘটনার সাথে জড়িত তাদের বিচার নিশ্চিত হয়। দুপুরের সময় আরও থাকছে। চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। ক্যান্সারের সঙ্গে লড়েছেন দীর্ঘদিন, শোকের ছায়া সঙ্গীতাঙ্গনে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের সম্মেলনে বক্তব্য দেন তিনি। এ সময় সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশ মাতৃকার সেবায় তাদের অবদানের কথা স্মরণ করেন ওয়াকারুজ্জামান। পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান। কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটি দ্রুতই পরিপূর্ণ ঘাঁটি হিসেবে রূপান্তরিত হবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান। সকালে যশোরে বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে এই কথা বলেন তিনি। বাহিনী প্রধান বলেন, 1971 সালে নিম্নমানের মাত্র 3টি বিমান দিয়ে বাহিনীর যাত্রা শুরু হলেও বর্তমানে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রয়েছে পরিপূর্ণ সক্ষমতা। কক্সবাজার বিমান ঘাঁটিকে পূর্ণাঙ্গ করা হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে দেশের যে কোনো ক্রান্তি মোকাবেলায় বিমান বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলেও জানান বাহিনীর প্রধান। এ সময় 1971 সালের জুলাই আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণ করেন তিনি। এবছর শীতকালীন কুচকাওয়াজে কমিশন লাভ করে দেশের আকাশ সীমা সুরক্ষার শপথ নিলেন বিমান বাহিনীর 74 জন অফিসার। দৃঢ় মনোবল এবং উন্নত পেশাদারিত্বের মাধ্যমে প্রতিটি কাজে উদ্যোগী মনোভাব ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশ ও বিমান বাহিনীর উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে এবং একটি সমৃদ্ধ বিমান বাহিনী বিনির্মাণে তোমাদের কর্ম ও পথ চলা হবে সাহসী ও বলিষ্ঠ। গরিব মানুষ খেতে পায় না, আর ভূমিদস্যুরা নিজেদের বাড়িতে ধানের আড়ত তৈরি করে। সরকারি খরচে ভূমিহীনদের জমি বুঝিয়ে দিতে কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। সকালে নোয়াখালীর হাতিয়ায় এক বৈঠকে একথা বলেন তিনি। নতুন বাংলাদেশ গঠনের জন্য ডক্টর ইউনূসের হাতকে আমরা শক্তিশালী করব ইনশাআল্লাহ। যেখানে সন্ত্রাস দেখবো সেখানে প্রতিরোধ করে তুলবো। সেটা যদি আমার আপন ভাই হয় তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। যে অপরাধী তাকে চোখের দিকে তাকিয়ে বলতে হবে আপনি অপরাধী। যদি আমি ভুল করি আমাকে চোখের দিকে তাকিয়ে বলতে হবে আপনি এটা ভুল করেছেন। এটা না বলতে পারলে আমি নিজেও ফ্যাসিস্ট হয়ে উঠতে পারি। তিতুমির কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের নামে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ তুলেছেন সেখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন তারা। শিক্ষার্থীরা বলেন, রোববারের মধ্যে সম্ভাব্যতা যাচাই করতে প্রশাসনের দায়িত্বশীল কেউ না এলে কঠোর কর্মসূচি দেয়া হবে। তিতুমির ক্যাম্পাস যদি চায় আপনাদের বিশ্ববিদ্যালয় দিতে আপনারা বাধ্য হবেন। যে কমিটিটি গঠন করা হয়েছে সেখানে কারা থাকবেন, কে থাকবেন, আমাদের
আসিফ নজরুল স্যার থাকবেন কিনা, নাহিদ স্যাররা থাকবেন কিনা, সেটি আমাদের জানতে খুব ইচ্ছে হয়। যে ফিজিবিলিটি টেস্টের একটি কমিটি করেছেন, সেখানে কারা কারা রয়েছেন আপনারা যদি স্পষ্ট না জানান এবং ফিজিবিলিটি টেস্টের রিপোর্ট কবে দিবেন সেটারও যদি নির্ধারিত কোনো সময় না দেন, তাহলে স্পষ্ট বলে দিচ্ছি রবিবার পর্যন্ত সময় দিচ্ছি আমরা। রবিবারের পরে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। জুনিয়রদের র্যাগিংয়ের দায়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 11 শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা সবাই 2022-23 সেশনের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির 278তম সভার এ সিদ্ধান্ত বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কর্তৃপক্ষ। গেল 5 নভেম্বর 23 ব্যাচের কয়েক শিক্ষার্থীকে চুয়েটের প্রধান গেটের বাইরে হেনস্থার অভিযোগ ওঠে। তদন্ত কমিটি 11 জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আবাসিক হলের শিক্ষার্থীদের ডোপ টেস্ট। ছাত্রদের দিয়ে শুরু হলো পর্যায়ক্রমে সবাইকে আনা হবে ডোপ টেস্টের আওতায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হলো আবাসিক হলের শিক্ষার্থীদের ডোপ টেস্ট। স্যার এফ রহমান হলের ছাত্রদের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করা হয়। বৃহস্পতিবার সকাল 9:30টায় এই প্রক্রিয়া উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এফ রহমান হলের শিক্ষার্থীদের নমুনা সংগ্রহ করেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থীরা। খরচ কমাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ল্যাবে করা হবে পরীক্ষা। যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভর্তি হয় তখন যদি ডোপ টেস্টটা নেওয়া হয় তখন মনে হয় যে আমাদের জন্য এটা আরো বেশি ইফেক্টিভ হবে আর কি। এটা তো শুধু হল ভিত্তিক হয়েছে, আমি মনে করি যে প্রত্যেক পুরা হলে পুরা ভার্সিটিতে যত স্টুডেন্ট আছে সবাইকে ডোপ টেস্টে আওতায় আনা দরকার। 350 টাকা ব্যয়ে শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্যাম্পল দিচ্ছেন। এতে ব্যবহার করা হচ্ছে আমেরিকান কিড। বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করতে এই উদ্যোগ অনন্য ভূমিকা পালন করবে বলে মনে করছে প্রশাসন। এটা এক ধরনের অসুস্থতা, সেই অসুস্থতা রক্ষা করার জন্য আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা তাদের গার্ডিয়ান, সেটা আমাদের দায়িত্ব। সেই জন্য আমরা এই কাজটি করব এবং আমরা চাই যে তারা কারেকশন হোক। ছাত্রছাত্রীরা যদি সুস্থ থাকে আমরাও সুস্থ, ক্যাম্পাসও সুস্থ। তো ছাত্রছাত্রীদের ভেতরে খুবই কম পরিমাণে কিছু ছাত্রছাত্রী আছে যারা মাদক সেবন করে। তো আমরা সেই জন্য তাদেরকে মাদক মুক্ত করার জন্য, তাদেরকে সুস্থ করার জন্য এই স্টেপ নিয়েছি। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, কর্মচারী, নিরাপত্তা কর্মী ও শিক্ষকদেরকে ডোপ টেস্টের আওতায় আনা হবে। সময় সংবাদ, চট্টগ্রাম। জনবল সংকটে স্থবির দেশের একমাত্র মাদ্রাসা শিক্ষা বোর্ড। দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। ব্যাহত হচ্ছে পাবলিক পরীক্ষা প্রস্তুতিও। পদ ফাঁকা রেখে ঢাকা অফিসে নিয়োগপ্রাপ্তদের পাঠানো হয়েছে আঞ্চলিক অফিসে। স্থায়ী কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে শূন্য পদে বসানোর নির্দেশনাও বাস্তবায়ন হচ্ছে না। সেবা দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি উল্লেখ করে পদত্যাগপত্র জমা দিলেও এখনও অফিস করছেন চেয়ারম্যান। ওমর ফারুকের ছবিতে আরও জানাচ্ছেন শাকির আহমেদ। গোপালগঞ্জের এই মাদ্রাসা প্রধান 4 বছর ধরে নাম সংশোধনের কাজে শিক্ষা বোর্ডে ধর্ণা দিয়েও পাচ্ছেন না সমাধান। এবার এসে দেখেন নেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও। 4 বছর চললো, প্রথম তো আমার হয়নি, না বলা হয়েছে, পরবর্তী বলছে আপনি রিভিউ করেন, তখন রিভিউ করছি, রিভিউর ব্যাপার শুনানি এখনো হয়নি। তার মতো অনেক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সনদ ও নম্বর সত্যায়ন, পরিচালনা কমিটি অনুমোদন, স্বীকৃতি নবায়নের জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসেও ভোগান্তির শিকার হচ্ছেন। আটকে আছে অনেকের বিদেশ যাত্রার মতো গুরুত্বপূর্ণ কাজও। ভোলার থেকে আমরা অনেক দূর আসা, অফিসার থাকার কারণে আমার কাজ হচ্ছে না। আঞ্চলিক অফিস থাকে ঢাকা বোর্ডের, ওইখানে গিয়েছি তো ওরা বলতেছে যে ঢাকা বোর্ড থেকে নিতে হবে। এখন ঢাকা বোর্ডে আসলাম, এরা বললো ওইখানে ট্রান্সফার করছে। সমস্ত ডকুমেন্ট দিয়ে গেলাম, ওনার টিকিট এবং আপনার যে উনি 10 তারিখে চলে যাইব, সেপ্টেম্বরের 10 তারিখে চলে যাইব। এর মধ্যে ওনারা মেয়ে চলে গেছে 10 তারিখে, আমাদের মেসেজ গেছে 11 তারিখে ওনাদের মিটিং। মাদ্রাসা শিক্ষা বোর্ডের 11টি শাখার 7টিতেই সংশ্লিষ্ট কর্মকর্তা না থাকায় ব্যাহত হচ্ছে আসন্ন দাখিল পরীক্ষার প্রস্তুতি। আমার এই জায়গায় সারা বাংলাদেশের কমিটির কাজ, তো আমি তো আগে যেমন সেবা দিতাম এখন সেবা দিতে পারতেছি না। আমাদের প্রশ্নপত্র প্রণয়ন এবং আমাদের খাতাপত্র সে সেন্টার পাঠাতে হবে, আমাদের কেন্দ্র স্থাপন করতে হবে, সেই কাজগুলো আমরা গতিশীল আনতে পারছি না, আমাদের খাতা ছাপাতে পারছে না। বোর্ডের 192টি পদের 68টিতে নেই লোকবল, তাই অফিস সময়ের বাইরে কাজ করেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা। 60টি পদ শূন্য অবস্থায় রয়ে গেছে। এই পদগুলা শূন্য অবস্থায় থাকাতে কাজের চাপ প্রচণ্ড
সারা বাংলাদেশে একটি মাত্র বোর্ড। কর্মকর্তারা বলছেন সহকারী পরিদর্শক পদে নিয়োগপ্রাপ্ত বেশ কয়েকজনের পদোন্নতি হয় না প্রায় 2 যুগ ধরে। ঢাকায় বোর্ডে নিয়োগ পাওয়া অনেককে পদ ফাঁকা রেখে পাঠানো হয়েছে আঞ্চলিক অফিসে। মাদ্রাসা বোর্ডের কর্মকর্তারা বঞ্চিত 20 বছর 22 বছর যাবৎ। পিএইচডি হোল্ডার কর্মকর্তাও রয়েছেন, কিন্তু তাদের পদোন্নতি হচ্ছে না। আপিল করেছেন অ্যাপিলেট ডিভিশনে, সেখানেও আমরা রায় পেয়েছি। এখন পর্যন্ত আমরা এই রায় পাওয়ার পরেও কোনো এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষ সহায়তা করছে না। আদালত বোর্ডের প্রবিধানমালা অনুযায়ী 50% পদোন্নতির মাধ্যমে পদায়নের নির্দেশনা দিলেও সেটিও বাস্তবায়ন করেনি বোর্ড। চেয়ারম্যান বলছেন রায়ের কপি হাতে পেলে যোগ্য ও বঞ্চিতদের পদোন্নতি দেওয়া হবে। রায়ের কপিটি আমাদের হাতে এসে গেলে আমরা এই কাজগুলো দ্রুত সম্পন্ন করব। আমাদের পূর্ব প্রস্তুতি করা আছে। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন নতুন সচিব নিয়োগ হয় এখন মাদ্রাসা বোর্ডের শূন্য পদ পূরণ করা যাবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বেতন বাড়ানোর দাবিতে সাভারের আশুলিয়ায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে আশুলিয়ায় নিট এশিয়া, নেক্সট কালেকশন, ডেকো ডিজাইন লিমিটেড সহ বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রাখেন। আন্দোলনের মুখে 25টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। চলতি মাস থেকে ঋণের দায় পরিশোধের শর্ত থাকলেও এখনও চালুই করা যায়নি শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। আয়তদূরের কথা প্রতি বছর দেনা পরিশোধে নতুন প্রস্তাবনা দিতে হচ্ছে জাইকাকে। পতিত সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাবকে দায়ী করে সংশ্লিষ্টদের পরামর্শ দেশের ভাবমূর্তি ঠিক রাখতে নিতে হবে দ্রুত পদক্ষেপ। সিভিল এভিয়েশন বলছে যাত্রী সেবা শুরু করতে সময় লাগবে আরও 1 বছর। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আওয়ামী সরকারের নেয়া মেগা প্রকল্পের মধ্যে অন্যতম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। অন্যান্য মেগা প্রকল্প আলোর মুখ দেখিয়ে যখন লোকসান গুনছে প্রতি মাসে, তখন উদ্বোধনী ডামাডোলি বাজাতে পারেনি প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই 3য় টার্মিনাল। চলতি বছরের অক্টোবর থেকে টার্মিনালটি কার্যক্রম শুরুর কথা থাকলেও এখনও বাকি রয়ে গেছে কিছু কাজ। টার্মিনালটি নির্মাণে 16,000 কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী টার্মিনালটি ব্যবহার করে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল অক্টোবর, আর ঋণ পরিশোধ শুরু হওয়ার কথা ছিল চলতি মাস থেকেই। কিন্তু নির্ধারিত সময়ে বাস্তবায়ন না হওয়ায় পরিকল্পনায় গলদ দেখছেন খাত সংশ্লিষ্টরা। যে এত বড় ইনভেস্টমেন্ট, এটা চালু না করলে রিটার্নস আনবো কি করে, সেই প্রেশারটা ছিল। কিছুটা অ্যাম্বিশিয়াস ছিল, এর মধ্যেও কোনো সন্দেহ নেই। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে 3য় টার্মিনাল চালু হতে পারে আগামী ডিসেম্বর। প্রস্তাবনায় দেয়া হবে রাজস্ব আদায়ের সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ শুরু করার। টোটাল 2.1 বিলিয়নের একটা প্রজেক্ট, এটাকে আমাকে দ্রুত এফেক্টিভলি অপারেশনে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের রেভিনিউ আর্নিংটা শুরু হবে, প্লাস জায়গার লোনটা তো আমাদেরকে রিটার্ন করতে হবে। অন্য খাত থেকে নয়, আলোচনার ভিত্তিতে নতুন টার্মিনালের আয় থেকেই ঋণ পরিশোধের পরামর্শ বিশেষজ্ঞদের। ইম্পোর্ট বলেন, প্যাসেঞ্জার বলেন, 3 দিক থেকে আমাদের এখানে কিন্তু ইনকামের সুযোগ আছে। সো এইটা আমাদের রাষ্ট্রের ক্যাপাসিটি অনুসারে এই প্রজেক্টটাকে যত দ্রুত পসিবল অপারেশনালাইজ করা। জাইকার বিনিয়োগ করা প্রায় 16,000 কোটি টাকা পরিশোধে বছরে সিভিল এভিয়েশনকে দিতে হবে প্রায় 832 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। নিষেধাজ্ঞার কারণে ছাড়ছে না কোনো সার্ভিস ট্রলার ও স্পিডবোট। একই সঙ্গে সাগরে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতিতে ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আর নাফ নদীর বাংলাদেশের জলসীমায় জোরদার করা হয়েছে নিরাপত্তাও। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মায়ানমারের আভ্যন্তরীণ সংঘাতের সীমান্ত এলাকা অনিরাপদ হওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকিবে। টেকনাফ সীমান্তে চলছে মাইকিং। নাফ নদীর জলসীমায় মাছ শিকার কিংবা নৌযান চলাচল না করতে করা হচ্ছে সতর্ক। টেকনাফের বাসিন্দাদের বড় একটি অংশ মাছ ধরে জীবিকা নির্বাহ করে, কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে ট্রলার নিয়ে নাফ নদী হয়ে যেতে পারছেন না সাগরে। নদীতে নোঙর করা রয়েছে ট্রলারগুলো। জেলেরা দুশ্চিন্তায় বসে রয়েছেন নদীর পাড়ে। আবার সতর্ক করে দিয়ে অসুবিধা আছে কিলো জেলে দেখিতে পরিস্থিতি দরিয়া মারিয়ে দিলাম কেমন
নেওয়া যায়। টেকনাফের কায়ুকখালী খাল প্রতিদিনের মতো এই খাল থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় সার্ভিস ট্রলার ও স্পিডবোট, যার জন্য লোড করা হয়েছিল মালামালও। যাত্রীরা ঘাটে আসলেও কোনো ট্রলার না ছাড়ায় আটকা পড়েন তারা। সেন্ট মার্টিনে যেতে পারেনি মালামালও। এটা আপাতত 4-5 দিনের জন্য স্থগিত করছে, ওই জন্য আমরা টেকনাফে আটকে পড়ে আছি। স্থানীয় প্রশাসন জানিয়েছে টেকনাফ সীমান্তের ওপারের এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি, তাই ঝুঁকি বিবেচনা করে নাপ নদীতে নৌযান চলাচলে এই নিষেধাজ্ঞা। আমাদের যে টেকনাফ সীমান্তবর্তী মায়ানমার বর্ডার পুরোটা জায়গার নিয়ন্ত্রণ তারা নিয়েছে এবং এই পর্যায়ে আমাদের এইখানে যেন কোনো অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে, এই জন্য বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে নাপ নদীতে টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। অনুপ্রবেশ রোধে সীমান্তে নিশ্চিত নিরাপত্তায় জলে ও স্থলে দেওয়া হচ্ছে টহল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে। কাল সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে তার মরদেহ। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন গানের পাখি পাপিয়া সারোয়ার। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সিলেটে জন্ম নেয়া এই গুণী শিল্পী। দর্শক শ্রোতার কাছে ব্যাপক জনপ্রিয় এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাই টেলিফোন, নাই রেপিও, নাই রে টেলিগ্রামের মতো আধুনিক গান গেয়েও কুড়িয়েছিলেন শ্রোতাদের বিপুল শ্রদ্ধা আর ভালোবাসা। তার ব্যতিক্রমী কণ্ঠ ও গায়কির প্রশংসা ছিল সঙ্গীতাঙ্গনে। পাপিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে। শুক্রবার বাদ-জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। জানাজা কালকে বাদ জুম্মা ঈদগাহ মসজিদ ধানমন্ডি। কালকে বোধহয় সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ডেড বডি উইল বি কেপ্ট ইন শহীদ মিনার। দীর্ঘ সঙ্গীত জীবনে অসংখ্য কালজয়ী গানের পাশাপাশি নানা গুরুত্বপূর্ণ পদেও বলিষ্ঠ ভূমিকা রাখেন পাপিয়া সারোয়ার। 71-এর পরে ওই প্রথম রবীন্দ্রসঙ্গীত শিল্প চর্চা করতে শান্তিনিকেতনে যায়। ও যা শিখে এসেছে, ও যে যতটা ভালো গান করতো এরকম শিল্পী আর হয় নাই। উঁচু মনের মানুষ ছিলেন। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 25টি বড়সড় পরিবর্তন আনবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন কর্মকর্তাদের যে কোনো ব্যক্তিকে কোনো ধরনের অপরাধ ছাড়াই গ্রেফতারের অনুমতি দেওয়া হবে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্পের প্রেসিডেন্সিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে মেধা। নির্বাচনী প্রচারণায় নানা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল যুক্তরাষ্ট্রের অভিবাসন ইস্যু। কিছুদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের নীতি বাতিলের বিষয়টি উঠে আসে। তবে কবে তা বাস্তবায়ন হবে তা নিয়ে কিছু জানা না গেলেও বার্তা সংস্থা রয়টার্স জানায়, ক্ষমতা গ্রহণের প্রথম দিনই অভিবাসন সহ প্রায় 25টি নীতির বড়সড় পরিবর্তন আনবেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট। জো বাইডেনের উদার সীমান্ত নীতির পরিবর্তনের পাশাপাশি মেক্সিকো থেকে অভিবাসীদের ঢল ঠেকানোয় ট্রাম্পের প্রথম দিনের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে জানা গেছে। ট্রাম্পের শুরুর দিকে নির্বাহী আদেশের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে যুক্তরাষ্ট্রের জ্বালানি উৎপাদনের বৃদ্ধি। এর আগে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে সাময়িক বিরতি দিয়েছিলেন। ক্ষমতায় আসার প্রথম দিনই এই বিরতি সরিয়ে দেবেন ট্রাম্প। ট্রাম্পের প্রেসিডেন্সিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে একমাত্র মাপকাঠি হবে মেধা। রয়টার্স জানায়, জাতি বা লিঙ্গের ওপর ভিত্তি করে আলাদা কোনো কোটা রাখা হবে না। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ট্রফি ট্যুরের অংশ হিসেবে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রদর্শনী হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই ট্রফি। গতকাল সৈকত শহর কক্সবাজারে দর্শকদের জন্য উন্মুক্ত ছিল ট্রফিটি। আজ সকাল থেকে ঢাকায় ট্রফি দেখতে ভিড় করেন ক্রিকেট ভক্তরা। রাজধানীর আশেপাশের শহর থেকেও অনেকে এসেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে। সবাই ছবি তুলে স্মরণীয় করে রাখছেন মুহূর্ত। টাইগার সমর্থকদের প্রত্যাশা, মাঠের খেলায় সেরা নৈপুণ্য দেখিয়ে এই ট্রফি বাংলাদেশে নিয়ে আসবে টাইগাররা। আগামীকাল মিরপুরে হোম অফ ক্রিকেটে ট্রফির সঙ্গে ফটো সেশনের সুযোগ পাবেন ক্রিকেটার, বিসিবি অফিসিয়াল ও সংগঠকরা। এরপর ট্রফি যাবে সাউথ আফ্রিকায়। বাংলাদেশ টিম আগের তুলনায় অনেক বেটার খেলতেছে। বাংলাদেশের নতুন নতুন প্লেয়ার আসতেছে। ইনশাআল্লাহ এই ট্রফি বাংলাদেশই থাকবে।
এটা সবার কামনা। এই ট্রফি এই যে কাছে এসে তার ফটো সেশন সেলিব্রেশন করতে পেরেছি, এটা সত্যিকার অর্থ অনেক আনন্দের। আর এটা যখনই আমার বাংলাদেশের প্রিয় টিম টাইগার্সটা পারফর্ম করেই সেই প্রতিপক্ষ দলদেরকে পরাজিত করে যদি এই ট্রফিটা নিয়ে আসতে পারে, সেখানে আসলে শুধু আমি টাইগার গাছ না 18 কোটি বাঙালি কিন্তু এই জিনিসটাকে দারুণভাবে উপভোগ করবে। এই মুহূর্তে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। আমরা সরাসরি চলে যাব তার কাছে। শিমুল, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে যে দোটানা শুরু হয়েছে বা রয়েছে, পাকিস্তান হবে নাকি হাইব্রিড মডেল হবে, তার মাঝে যে এই আয়োজনটা সেটা নিঃসন্দেহে একটা উন্মাদনা উৎসাহের তৈরি করেছে দর্শকদের মাঝে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দর্শকরা তাদের মুহূর্তটাকে ধারণ করে রাখার জন্য কিন্তু আসছেন এবং কি ছবি তুলছেন। এখানে বেশ কিছু গেমিংয়ের আয়োজন করা হয়েছে এই ট্রফি প্রদর্শনীর পাশাপাশি। সেই গেমিংয়ে অংশ নিচ্ছেন এখানে ট্রফি দেখতে আসা ভক্ত সমর্থকরা। মাস্কট রয়েছে, মাস্কটের সাথে ছবি তুলছেন। পাশাপাশি যদি বলি যে এই ট্রফি ট্যুর যেটি আসলে বাংলাদেশে এসেছে, গতকালকে আমরা দেখেছি কক্সবাজারে ছিল এই ট্রফি প্রদর্শনীর নির্ধারিত যেই ছিল যে প্রথম দিনে কক্সবাজারে, তারপরে কিন্তু ঢাকায় এসেছে এবং আজকে সকাল 11টা থেকে কিন্তু এই ট্রফি প্রদর্শনী চলছে। দর্শকদের ভিড় কিন্তু এখনও রয়েছে এবং কি বলা যায় যে আজকে রাতের 8টা পর্যন্ত কিন্তু এখানে প্রদর্শনী হবে এবং আগামীকালকে কিন্তু হোম অফ ক্রিকেট মিরপুরে এই ট্রফি প্রদর্শনী হবে। সেখানে ক্রিকেটার থেকে শুরু করে বয়সভিত্তিক নারী ক্রিকেটার, বিসিবি অফিসিয়াল যারা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে ট্রফির সঙ্গে ছবি কিংবা ফটো সেশন করবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা দর্শকরা এসেছেন তারা আসলে যেমনটা বলছিলেন যে তাদের সবারই প্রত্যাশা যে বাংলাদেশ এই যে ট্রফি সফরে এসেছে, শুধু এই সফরই নয়, মিরাজ কিংবা লিটনরা তাদের মাঠের পারফরমেন্স দিয়ে ট্রফিটিকে অর্জন করে নিয়ে আসবেন সেই প্রত্যাশা রাখছেন। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর মিশনে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ হাতছাড়া করা বাংলাদেশের জন্য ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। টপ অর্ডারে ধারাবাহিকভাবে ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ, তাই একাদশে আসতে পারে পরিবর্তন। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধে 7:30টায়। কোনটা এখন বাংলাদেশের ক্রিকেটারদের প্রিয় ফরম্যাট? সাম্প্রতিক পারফরমেন্সে এই প্রশ্ন এখন তোলা যেতেই পারে। কদাচিৎ অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডকে হারানো দলটা জিম্বাবুয়ের মতো দলকে প্রায়ই হারিয়ে ধোয়া তুলত 50 ওভারের ক্রিকেটে তারা পাক্কা। কিন্তু আফগানিস্তানের কাছে সিরিজ হার আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে থাকার পর বড় গলায় এখন আর এসব বলার উপায় কই? বাংলাদেশের ক্রিকেট গ্রাফ নিম্নমুখী সেটা বলার অপেক্ষা রাখে না। পাপন নান্নু যুগ শেষ হবার পর যারা আশা করেছিলেন এই বুঝি খারাপ সময় কেটে গেল, তারা ওয়েস্ট ইন্ডিজে চোখ রাখলে যার পরানি হতাশ হবেন। যদিও ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করেন না তেমন কিছু। লম্বা সময় ধরে খেললেও তার পারফরমেন্সে নেই যেমন পরিপক্কতা, তেমনি নেই কথাবার্তাতেও। তাই শান্ত ফিরলে যে তিনি ভারমুক্ত হয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই। শান্ত না থাকাটা একটা অজুহাত হতে পারে, একই সঙ্গে মুশফিকের অনুপস্থিতিও। কিন্তু তারা থাকলে যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জয় করে ফেলতো বাংলাদেশ তা গ্যারান্টি দিয়ে বলার উপায় নেই আসলে। কারণ ওই যে বললাম, ক্রিকেটারদের পারফরমেন্সের গ্রাফ আসলেই বেশ নিম্নমুখী। প্রত্যেক ম্যাচের পর শুধুই হাঁসফাঁস, ইস আর 20টা রান যদি বেশি হতো। সে যাই হোক, সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় অর্ধযুগ আর 11 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড মিশে গেছে সেন্ট কিটসের নোনা জলে। বাংলাদেশ এখন লড়বে মান বাঁচাতে। সিরিজ খোয়া গেছে প্রথম 2 ম্যাচ হেরে, শেষেরটায় যদি একই পরিণতি হয় তাহলে সর্বনাশ, থবল থোলাই। অবশ্য এবারই যে প্রথম বিষয়টা তা নয়, এমন স্বাদ নেয়ার বহু নজির আছে লাল সবুজ ক্রিকেটে।
ক্যারিবিয়ানদের বিপক্ষে বুড়ো রিয়াদ আর বোলার তানজিম সাকিব যদি ব্যাটার না হয়ে উঠত তবে স্কোরবোর্ডের চেহারা হতো আরও রুগ্ন। তাদের লড়াই ছিল দলকে একটা সম্মানজনক অবস্থানে পৌঁছে দেয়া। তাতে অবশ্য কতটা মান বেঁচেছে বাংলাদেশের কে জানে। মিরাজের দল ম্যাচটা হেরে যায় টপ অর্ডারদের অমন দৃষ্টিকটু সব আউটের মধ্য দিয়ে। লজ্জা এড়ানোর ম্যাচে হয়তো কিছুটা বদল আসবে স্কোয়াডে। তাতে কি ফলাফলে যথেষ্ট পরিবর্তন আসবে তো প্রশ্নটা তোলা থাক। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ধরতে দিল্লিতে অভিযান। ভারতে বসে শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের সমালোচনায় সমর্থন নয় সংসদীয় কমিটিকে পররাষ্ট্র সচিব। র্যাবের আয়নাঘর ছিল শিকার মহাপরিচালকের, নির্যাতিতদের কাছে চাইলেন ক্ষমা। কারো নির্দেশে আর গুম খুন নয়, বাহিনী বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। এবং নির্বাচিত সরকার ছাড়া সংকট মোকাবেলায় চ্যালেঞ্জ দেখছে বিএনপি, ন্যূনতম সংস্কার করে ভোটের দাবি মির্জা ফখরুলের। মামলা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।